আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে, অর্থাৎ সব থেকে সহজ এইখানে। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ বাইজিৎ, এবং আজকের ক্লাসে আমরা অধ্যায় 2 এর সুপার ইম্পর্টেন্ট একটা টপিক পড়ব, সেটা হলো ওয়্যারলেস কমিউনিকেশন প্রযুক্তি। অর্থাৎ আজকের ক্লাসে কিন্তু আমরা ওয়্যারলেস কমিউনিকেশনের যে প্রযুক্তিগুলো আছে তোমার বইতে সব থেকে ইম্পর্টেন্ট যে তিনটা আছে সেটা হলো ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স। এই তিনটা সম্পর্কে আমরা বিস্তারিত এবং কমপ্লিট ধারণা নিব, যার মাধ্যমে বোর্ডে যেইভাবেই প্রশ্ন আসুক না কেন তুমি যাতে 3 মার্কের এবং 4 মার্কের প্রশ্নগুলো অ্যান্সার করতে পারো এবং নৈবিত্তিক প্রশ্নগুলো অ্যান্সার করতে পারো। এবং তার সাথে এই ক্লাসের শেষে আমি তোমাদের বোর্ড প্রশ্ন নিয়েও সচরাচর যেটা করি, কয়েকটা বোর্ড প্রশ্ন নিয়েও একটু আলোচনা করে দিব, যাতে করে তুমি বোর্ড প্রশ্ন কিভাবে আসে এবং এটা কিভাবে ধরতে হয় সেই জিনিসটা তুমি আইডিয়া পেয়ে যাও। প্রথমে আমি তোমাকে বলতেছি যে যেহেতু এই টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট, দেখা যায় যে আমাদের প্রত্যেক বছরের বোর্ড পরীক্ষাতেই ম্যাক্সিমাম অনেকগুলো বোর্ডেই আমাদের দেখা যায় 2-3টা বোর্ডে সবসময় এখান থেকে প্রায় কমপ্লিট এক সেট প্রশ্ন থাকে। তাহলে যেহেতু টপিকটা এত বেশি ইম্পর্টেন্ট, আমি তোমাকে এই টপিকটা একটা সুন্দর নোট আকারে পড়াবো। তার কারণটা হলো এই টপিকের স্টুডেন্টের সব থেকে বড় সমস্যা হলো যে আমি প্রশ্ন কোনোভাবে ধরলাম, টপিকটা ধরলাম, এবার লিখবোটা কি, আমি কিভাবে এটা গুছাবো, কোন জিনিসগুলো লিখলে আমি 3 মার্ক বা 4 মার্ক কমপ্লিট পাবো। আমি তোমাদের জন্য বোর্ড সিলেবাসের আদলে একবার চমৎকার একটা নোট তৈরি করছি তোমাদের জন্য, অনেক সহজ করে, অনেক বিস্তারিত এবং সুন্দরভাবে। এই নোটগুলো তৈরি করার ক্ষেত্রে আমি ফলো করছি হলো যে বিভিন্ন তোমাদের যেই রাইটারের বই আছে, ইম্পর্টেন্ট রাইটারের বই, এবং তাছাড়াও তোমাদের বোর্ড বইগুলো একবার সুন্দরভাবে ফলো করে সেখান থেকে সব থেকে গুরুত্বপূর্ণ টপিকগুলোকে নিয়ে সুন্দরভাবে তোমার জন্য নোটটা আমি সাজাইছি। তো আমি তোমাকে প্রথমেই বলে দিচ্ছি যে তুমি এখানে তোমার বোর্ড সিলেবাসের আদলে এবং বোর্ড পরীক্ষার জন্য সর্বোচ্চ পেয়ে যাবা। এরপরেও তুমি যদি নিজের সেফটির জন্য তুমি চাও যে আমি আরো পড়তে চাই, ঠিক আছে, তোমার হাতে যদি কোনো রাইটারের বই থাকে, তুমি যদি মনে করো সেখানে আরো অনেক তথ্য আছে বা আরো অনেক কিছু আছে আমি পড়তে চাই, তাহলে তুমি পড়তে পারো। তবে আমি তোমাকে এইটুকু নিশ্চয়তা দিচ্ছি যে ইনশাআল্লাহ আমি তোমার জন্য যতটুকু দেওয়ার চেষ্টা করছি এর ভিতর থেকে সবসময় পরীক্ষায় আসে, এবং এইটুকু তুমি শিখতে পারলেই আশা করি তোমার জন্য অনেক বেস্ট হবে। এখন প্রথমে একটা ঘোষণা দিচ্ছি যে যারা এইখানে শর্টকাট আলা স্টুডেন্টরা আসছো, ঠিক আছে, এখানে যারা শর্টকাট মার্কা স্টুডেন্টরা আসছো, এটা কারা? যে এরা শুধুমাত্র এই যে বিভিন্ন চ্যানেলে যায়, যাওয়ার পরে খালি এই টেবিলের উপর ওইসব চ্যানেলে দেখা যায় যে 5 মিনিট একটা ভিডিও দিচ্ছে, ওই 5 মিনিটের ভিডিও দেখেই তারা ঠিক আছে আমি শিখে ফেললাম, দেন পরীক্ষায় যায় তারা লাড্ডু মারে। তো এরকম শর্টকাট মার্কা স্টুডেন্ট যারা আসছো এখানে, যে আমি শর্টকাটে খালি পড়বো, তো এইরকম শর্টকাট পড়ে পরীক্ষায় যায় লাড্ডু মারবো, এমন যদি স্টুডেন্ট এখানে থেকে থাকো, তাহলে তোমাদের জন্য এই ক্লাসটা না, ঠিক আছে। যারা পরীক্ষায় A+ পাইতে চাও, টপিক সম্পর্কে সব থেকে ভালো, সুন্দর এবং বিস্তারিত ধারণা পেতে চাও, এবং নিজের কনফিডেন্স লেভেলকে আরো হাই করতে চাও, তাদের জন্য আমার ক্লাসগুলো এবং এই ক্লাসটা। আর যারা আমার চ্যানেলের ফ্রি প্লেলিস্টগুলো কমপ্লিট করে অধ্যায় ভিত্তিকভাবে আইসিটিতে বস হয়ে যাচ্ছ এবং তোমার ক্লাসে টপ করতেছো, তাদের জন্য সুখবর। তারা যদি চাও যে জটিল অধ্যায়গুলোর পেড কোর্সগুলো কালেক্ট করে পড়বা, তাহলে অবশ্যই এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এখানে নক করে তুমি পেড কোর্সগুলো কালেক্ট করতে পারো। একবারে স্বল্প মূল্যে প্রত্যেকটা কোর্স, এবং এই কোর্সগুলো কমপ্লিট করার মাধ্যমে তুমি অধ্যায় 4, 5, 6তে একবারে বস হয়ে যাবে ইনশাল্লাহ খুব অল্প সময়ে। তার কারণটা হলো যে তোমার জন্য বিশেষভাবে এই কোর্সগুলো তৈরি করা, তোমার নিজের মতো করে যখন ইচ্ছা কিনে তুমি পড়তে পারবে। অর্থাৎ অধ্যায় 4 HTML, অধ্যায় 5 সি প্রোগ্রামিং এবং অধ্যায় 6 ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এই 3টা অধ্যায় তুমি এখান থেকে সব থেকে বেস্ট ভাবে শিখতে পারবা। আমার এই কোর্সগুলোতে প্রয়োজন সাপেক্ষে আমি আপডেট বোর্ডের টপিকগুলোও সংযোজন করে থাকি, এবং তার সাথে আপডেট বোর্ড সলভের ক্লাসও দিয়ে থাকি। দরকারি বোর্ড সলভগুলো আমি সেখানে সংযোজন করে দিই, বিস্তারিত আলোচনার ক্লাসগুলো। তো আমি তোমাদেরকে আশ্বাস দিচ্ছি যে তোমরা যারা এই কোর্সগুলো কমপ্লিট করবা, তারা এই জটিল অধ্যায়গুলো একবারে খুবই সহজে, বিস্তারিত এবং সুন্দরভাবে শিখতে পারবা। তার নমুনা কিন্তু আমার এই ফ্রি ক্লাসগুলোতেই তুমি দেখতে পাচ্ছ যে কত সহজ আমি তোমার জন্য পড়াই। আলহামদুলিল্লাহ, আমাদের এই ফ্রি এবং পেইড কোর্সগুলো যারা কমপ্লিট করে তাদের সাধারণত এইচএসসি পরীক্ষায় দেখা যায় অ্যাভারেজ মার্কই থাকে 82 থেকে 95 পর্যন্ত। তো আমি আশা করবো যে তোমরাও খুব দ্রুত এই কোর্সগুলো কালেক্ট করে ফেলবে এবং পড়ে খুব দ্রুত এইচএসসি আইসিটিতে বস হয়ে উঠবে। চলো তাহলে শুরু করি। ওয়্যারলেস কমিউনিকেশন, সবার প্রথমে আমি একটা হালকা আলোচনা করব যে এর প্রয়োজনীয়তা এবং কি কি দিকে আমরা ব্যবহার করতেছি, তারপর আমরা আস্তে আস্তে আমাদের টপিকের গভীরে প্রবেশ করব। তো ওয়্যারলেস কমিউনিকেশন বলতে আমরা বুঝতেই পারতেছি যে এটা হলো তারবিহীন কমিউনিকেশন। তুমি চিন্তা করে দেখো যে যদি তোমার যোগাযোগটা এমন হয় যে তুমি ধরো তোমার পিসি, যেটা তোমার ডেস্কটপ কম্পিউটার, ওইটার ভিতরে মনে করো তুমি ইন্টারনেটের লাইন নিছো, ঠিক আছে, তো তুমি কেবলের মাধ্যমে লাইনটা নিছো, তাহলে ওই কেবলের মাধ্যমে যে লাইনটা নিছো সেটা যখন তুমি তোমার ডেস্কটপ কম্পিউটারে সেট আপ করবা,
তখন তোমার পুরো লেনদেনটা কিন্তু তারের সাথে যুক্ত হয়ে হইলো, ঠিক আছে? তারের সাথে ওই যে কেবলটার মাধ্যমে তুমি ইন্টারনেট তোমার ডেস্কটপ পর্যন্ত নিয়ে আসছো, ওই কেবলের মাধ্যমে যোগাযোগের মাধ্যমে কি হচ্ছে তোমার এখানে তথ্য আদান প্রদান হচ্ছে। এখন তুমি চিন্তা করে দেখো যে আমরা সবাই যদি এই যে হাতে যে মোবাইল আমরা সবাই যদি কেবলের মাধ্যমে যোগাযোগ করতাম, শুধু কেবল কানেক্টেড থাকলে আমরা যোগাযোগ করতে পারতাম, নেট চালাতে পারতাম, এরকম হইতো, তাহলে আমরা এই যে ফ্লুয়েন্টলি দৌড়াদৌড়ি করতেছি, যে কোনো জায়গায় যে তুমি ফোনের মাধ্যমে ফেসবুক দেখতেছো বা হোয়াটসঅ্যাপে ফোন দিতেছো বা এনিথিং করতেছো, এই জিনিসগুলো কি তুমি পারতা? কারণ তুমি তো সবসময় একটা তারের সাথে কানেক্টেড থাকতা, কিসের জন্য? ইন্টারনেটের জন্য। তাহলে তুমি কিন্তু খুব বিব্রতকর একটা পরিস্থিতি এবং বিরক্তকর অবস্থার ভিতরে যাইতে, সবসময় আমাকে একটা তারের ভিতরে থাকতে হচ্ছে, এবং তোমার তারের যতটুকু পরিধি ওইটুকুর ভিতরে নেট পাচ্ছ, তার সাথে তার খুলে ফেললেই তোমার কি হচ্ছে, মানে পোর্ট খুলে ফেললেই তুমি নেট থেকে বের হয়ে যাচ্ছ। এইটা কিন্তু এখন হচ্ছে না। তার কারণটা হলো এই যে তুমি একটা ফোন নিয়ে চালাচ্ছ, এটা ওয়্যারলেস ভাবে তোমার কি হচ্ছে, টাওয়ারের সাথে কানেক্টেড হয়ে তোমার এখান থেকে সিম স্লটের মাধ্যমে টাওয়ারের মাধ্যমে কানেক্টেড হয়ে তুমি ওয়্যারলেস ভাবে কি করতে পারতেছো, এখান থেকে ইন্টারনেট চালানো থেকে শুরু করে নেটওয়ার্কিং সুবিধা তুমি পাচ্ছ। তো তুমি বুঝতেই পারতেছো যে তার বিহীন ভাবে তোমার এই যোগাযোগ সুবিধা আসার কারণে তুমি কিন্তু এখন কি হয়ে গেছো, মুক্ত হয়ে গেছো। একবারে যে কোনো জায়গায় যে তুমি এই ধরনের ইন্টারনেট ব্যবস্থা পাচ্ছ, যে কোনো জায়গা থেকে তুমি যোগাযোগ করতে পারতেছো, যে কোনো জায়গায় তুমি কন্টেন্ট বানাতে পারতেছো, আপলোড দিতে পারতেছো, এনিথিং করতে পারতেছো, ঠিক আছে? তাহলে দেখো আমরা এই জিনিসটা নিয়ে একটু সামনে আলোচনা করি। তাহলে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম প্রয়োজনীয়তা আমাদের দৈনন্দিন জীবন থেকে বোঝা যায় যে এটা কতটা প্রয়োজন। তো বর্তমানে মানুষ চলাফেরা অবস্থাতেও ইন্টারনেট ও তথ্য আদান প্রদান করতে চায়, তাই তারবিহীন যোগাযোগ খুব জরুরি। বিশেষ করে দুর্গম এলাকা, দুর্ঘটনা কবলিত স্থান বা যুদ্ধক্ষেত্রের মতো জায়গায় দ্রুত যোগাযোগ স্থাপন করতে ওয়্যারলেস পদ্ধতি সবচেয়ে কার্যকর। যেখানে কেবল সংযোগ দেওয়া সম্ভব নয়, সেখানে এটি সহজ সমাধান দেয়। জিপিএস এর মাধ্যমে গাড়ি, বিমান বা জাহাজের অবস্থান নির্ণয় ও নিয়ন্ত্রণ করাও ওয়্যারলেস প্রযুক্তির বড় ব্যবহার। তো মোবাইল ফোন বা স্মার্টফোন আজ সবচেয়ে বেশি ব্যবহৃত ওয়্যারলেস যন্ত্র। কি বুঝাইছি একটু আগে যা বললাম, এখানে আমি গাঠনিকভাবে ওই জিনিসটাই তোমাকে উপস্থাপন করলাম। তাহলে এরপরে যে চলো, টেলিভিশন ও রেডিও সম্প্রচারের ক্ষেত্রেও তারবিহীন যোগাযোগ ব্যবস্থার প্রয়োজন পড়ে। উড়োজাহাজ ও সমুদ্রগামী জাহাজ চলাচলের জন্য স্থলভাগের সাথে যোগাযোগ রাখতে এই প্রযুক্তি ব্যবহার করা হয়। বাসাবাড়িতে টেলিভিশন, এয়ার কন্ডিশনার বা অন্যান্য ইলেকট্রনিক যন্ত্র রিমোট দিয়ে নিয়ন্ত্রণ করাও ওয়্যারলেস যোগাযোগের উদাহরণ। তাই বলা যায় আধুনিক যোগাযোগ নিয়ন্ত্রণ ও প্রযুক্তির প্রায় সব ক্ষেত্রেই ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম অত্যন্ত প্রয়োজনীয় এবং অপরিহার্য। তাহলে বুঝতেই পারতেছো যে আমাদের বর্তমান সভ্যতা সাপেক্ষে আমাদের এই ওয়্যারলেস কমিউনিকেশন কতটা প্রয়োজন। তাহলে চলো এবার আমরা সামনের দিকে আমাদের টপিকগুলোর গভীরে যাই। আমরা দেখলাম আধুনিক জীবনে তারবিহীন যোগাযোগ কতটা প্রয়োজনীয়। এখন প্রশ্ন হলো এই ওয়্যারলেস যোগাযোগ আসলে কিভাবে হয়, কোন প্রযুক্তি দিয়ে হয়? আমরা এই যে ওয়্যারলেস প্রযুক্তিটা ব্যবহার করতেছি, ওয়্যারলেস কমিউনিকেশন প্রযুক্তি ব্যবহার করতেছি, এখানে আমরা অনেক ধরনের প্রযুক্তি ব্যবহার করতেছি বিভিন্ন পারপাসে, ঠিক আছে? বিভিন্ন পারপাসে আমরা বিভিন্ন রকম প্রযুক্তি ব্যবহার করে থাকি। তো আমাদের বইতে এবং আমাদের বোর্ড সাপেক্ষে এবং আমাদের কলেজের প্রশ্ন বলো বা বোর্ডের প্রশ্ন বলো, এই সব সাপেক্ষে তিনটা প্রযুক্তি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সেটা হলো তোমার কিছু গুরুত্বপূর্ণ ওয়্যারলেস কমিউনিকেশন টেকনোলজি। সেই তিনটা হলো তোমার ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স। আমি তোমাকে একটা জিনিস ক্লিয়ার করতে চাই যে তোমাদের হাতে কয়েকটা রাইটারের বইতে, মানে তোমাদের হাতে দেখবা যে রাইটার বই আছে, তো এখানে কয়েকটা রাইটারের বইতে এই তিনটা ছাড়াও আরো দুই একটা প্রযুক্তি থাকতে পারে। তো আমি তোমাকে বলবো যে তুমি ওগুলো পড়ো, দরকার পড়লে তোমার যদি মনে হয় যে দরকার তাহলে পড়তে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের সকল দিক মানে বিবেচনা করে এই তিনটা যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি এখানে তিনটাই একবার ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? তুমি চাইলে ওগুলো পড়তে পারো। তো এই তিনটা প্রযুক্তি ওয়্যারলেস, কিন্তু এদের কাজ, দূরত্ব ও ব্যবহার আলাদা। তাহলে আমি তোমাকে একটু আগেও বললাম যে বিভিন্ন পারপাসে বা বিভিন্ন ব্যাপার সাপেক্ষে বা উদ্দেশ্য সাপেক্ষে আমরা বিভিন্ন রকম প্রযুক্তি ব্যবহার করি, ওয়্যারলেস কমিউনিকেশন প্রযুক্তি ব্যবহার করি। তো এর ভিতর তিনটা নাম আমরা পাইছি, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, এবং আমরা বুঝতে পারলাম দূরত্ব সাপেক্ষে এবং কাজ সাপেক্ষে এই তিনটা প্রযুক্তির কাজ কি আলাদা। এক কথায় যদি আমরা বলি, ব্লুটুথ কাজ করে হলো খুব কাছাকাছি ডিভাইসগুলোর মধ্যে, কাছাকাছি যে ডিভাইসগুলো আছে এদের ভিতর কমিউনিকেশনের জন্য আমাদের কি ব্যবহার হয়, ব্লুটুথ ব্যবহার হয়। ওয়াইফাই কাজ করে হলো বাড়ি বা ছোট অফিস বা স্কুলের ভিতরে আমরা একটা কমিউনিকেশন ব্যবস্থা তৈরি করার জন্য আমরা ওয়াইফাইয়ের ব্যবস্থা করে থাকি। আর ওয়াইম্যাক্সটা কাজ করে হলো বড় ধরনের এলাকা বা শহর ভিত্তিক এলাকায় এই ওয়াইম্যাক্সের মাধ্যমে কি করা হয়, তোমার কমিউনিকেশন ব্যবস্থা তৈরি করা হয়, ঠিক আছে? ওয়্যারলেস কমিউনিকেশন ব্যবস্থা তৈরি করা হয়। তাহলে সবার প্রথমে আমরা জানার চেষ্টা করি আসো ব্লুটুথ সম্পর্কে। তাহলে ব্লুটুথ সাইডে একটু তাকায় দেখো যে এখানে কিছু চিহ্ন, মানে আমি প্রত্যেকটা টপিক পড়ানোর সময় ওটার পাশে চিহ্ন দিয়ে রাখছি, এবং এই যে নোটটা এটা আমি আমার ফেসবুক পেজে দিয়ে রাখবো। ওইখান থেকে তুমি এই নোটটা একটু স্ক্রল করে দেখবা যে আছে, ওইখান থেকে তুমি ডাউনলোড করতে পারো। এছাড়াও তুমি যদি চাও ওইখানে পাইতে কষ্ট হয় তাহলে এখান থেকে তুমি স্ক্রিনশট নিয়ে নিয়ে পড়তে পারো, তোমার যেভাবে ইচ্ছা, ঠিক আছে? তো এখানে আমি সিম্বল দিয়ে রাখছি, ভালো করে দেখো যে যে টপিকটা পড়াবো তার সিম্বলটা সাইডে দেওয়া আছে। সিম্বলটাও মাথায় মনে রাখতে হবে, তার কারণটা হলো যে আমাদের উদ্দীপকে সিম্বলও চলে আসতে পারে, ঠিক আছে?
এবং এই যে টপিক সম্পর্কে যে আলোচনা করব এখান থেকে উদ্দীপকে আসে, নিচে আমি বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব ওইখান থেকেও উদ্দীপকে আসে, এবং সবকিছু মিলাই আমাদের অ্যান্সার লিখতে হয়। তাই প্রত্যেকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখতে হবে। ব্লুটুথ। ওয়্যারলেস নেটওয়ার্কিং জগতে ব্লুটুথ হচ্ছে এমন একটি পদ্ধতি যা স্বল্প দূরত্বের মধ্যে তারবিহীনভাবে দুইটি ডিভাইসের মধ্যে ডাটা আদান প্রদান করে থাকে। এটা আমরা জানি, ব্লুটুথ সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি, কিন্তু পরীক্ষায় কি লিখতে হবে সেই সম্পর্কে আমরা একটু পরে পড়তেছি। হ্যাঁ, তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে ব্লুটুথটা হলো আমাদের কাছাকাছি ডিভাইসগুলোর ভিতরে কি করে, আমাদের ওয়্যারলেস কমিউনিকেশন স্থাপন করার জন্য আমাদের এই প্রযুক্তিটা ব্যবহার করা হয়। তো ব্লুটুথ নেটওয়ার্কের ব্যান্ডউইথ ও নিরাপত্তা ব্যবস্থা তুলনামূলক কম হলেও এটি বহুল ব্যবহৃত। আমরা প্রতিনিয়ত অনেক ব্লুটুথ ডিভাইস ব্যবহার করে থাকি, যেমন ল্যাপটপ, ট্যাব, স্মার্টফোন, পিডিএ ইত্যাদি। এছাড়াও ইদানিং মাউস, কিবোর্ড, হেডফোন সেট, স্পিকার ইত্যাদিতেও ব্লুটুথ ব্যবহার হয়ে থাকে। এটি একটি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, প্যান, প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বলতে স্বল্প দূরত্বের ভিতরে, একদম স্বল্প দূরত্বের ভিতরে নেটওয়ার্ক ব্যবস্থাটাকে আমরা বোঝাই। এটা আমাদের একটা টপিক আছে ল্যান, ম্যান, প্যান, ওয়ান সম্পর্কে। ঠিক আছে, ওই টপিকটার ক্লাস পাইতে গেলেও তোমাদের অবশ্যই লাইক কমেন্ট বেশি করে করতে হবে এবং সাবস্ক্রাইব বেশি করে করতে হবে, তাহলে ইনশাল্লাহ আমি ওই টপিকের ক্লাসটাও তোমাদের একদিন দিব ইনশাল্লাহ। তাহলে এটা হলো আমাদের পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তার কারণটা কি? তার কারণটা হলো আমরা এখানে একটু আগে বললাম যে আমরা ব্লুটুথের মাধ্যমে কাছাকাছি ডিভাইসগুলোর ভিতরে কি করি, আমরা নেটওয়ার্ক ব্যবস্থা তৈরি করার চেষ্টা করি। ঠিক আছে, তো 2.45 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে কাজ করে এবং এর ব্যাপ্তি 3 থেকে 10 মিটার হয়ে থাকে। অর্থাৎ ব্লুটুথের মাধ্যমে আমরা 3 থেকে 10 মিটারের ভিতরে খুব সহজে যোগাযোগ করতে পারি, ডিভাইসগুলো যোগাযোগ করতে পারে। হাফ ডুপ্লেক্স মোডে এর ডেটা ট্রান্সমিশন রেট প্রায় 1 Mbps বা তার বেশি হয়ে থাকে। এর স্ট্যান্ডার্ড হলো তোমার IEEE 802.15। এই IEEE জিনিসটা কি, এটা নিয়ে আমি একটু পরে বলতেছি। তো এখানে আমি কি বললাম যে এটা সাধারণত হাফ ডুপ্লেক্স মোডে কাজ করে এবং এটা কভারেজ এরিয়াটা কি, এক একটা ডিভাইসের কভারেজ এরিয়াটা হলো 3 থেকে 10 মিটার। ঠিক আছে, যেমন তোমার হাতে যে ফোনটা আছে এটার ব্লুটুথ যদি অন করো, আরেকটা কারোর সাথে যদি কানেক্ট করো, যেমন তোমার এই ফোনটা তুমি তোমার হেডফোনের সাথে ব্লুটুথ হেডফোনের সাথে কানেক্ট করতে পারো, তো ফোনটা এক জায়গায় রেখে তুমি মোটামুটি 30 মিটার দূরত্ব পর্যন্ত গেলেও মোটামুটি গানটা শুনতে পারবা বা সাউন্ডটা শুনতে পারবা। এর একটু দূরে গেলে দেখবা যে ডিসকানেক্ট দেখাচ্ছে বা ভালো মতো কানেকশন পাচ্ছে না। তার মানে আমরা বুঝতে পারলাম যে আসলে এই ব্লুটুথের মাধ্যমে যখন আমরা কি করি, ডিভাইসগুলোর ভিতরে কানেকশনের ব্যবস্থা করে দিই, এর ব্যাপ্তিটা, এর কভারেজ এরিয়াটা 3 থেকে 10 মিটার পর্যন্ত ভালোভাবে থাকে। তো এর পরবর্তীতে গেলে দেখা যায় যে যোগাযোগটা কি হয়ে যেতে পারে, বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। ঠিক আছে, তো এটা কিন্তু হাফ ডুপ্লেক্স মোডে কাজ করে। এটা সম্পর্কে হাফ ডুপ্লেক্স আবার কি জিনিস না জানো, আমার প্লেলিস্ট দেখো, এখানে আমি আছে এটা দিয়ে বলে রাখছি। আর হলো তোমার সাধারণত তোমার ডেটা ট্রান্সফার রেটটা হয়ে থাকে 1 Mbps পর্যন্ত। এটা কিন্তু অনেক কম, বাট আমাদের ছোট ধরনের নেটওয়ার্কের জন্য এটা এনাফ হয়ে যায়। এরপরে যেটা বললাম যে এর স্ট্যান্ডার্ড মানে IEEE স্ট্যান্ডার্ড হলো 802.15। ব্লুটুথ সম্পর্কে আমি এখানে বলে দিছি যে ব্লুটুথের IEEE স্ট্যান্ডার্ড হলো 802.15। এই টেবিলের ভিতরে যা আছে এই কয়টা জিনিস মাথায় একবারে ভালোভাবে পড়ে নিতে হবে, কারণ এগুলো হলো একবারে মূল কথা, মানে এই জিনিসগুলো তোমাকে জানতে হবে মাস্ট। এবার কথা হলো, ঝামেলাটা রাখছে হলো IEEE এই জিনিসটা কি। এখন তোমাকে কোনো একটা পরীক্ষা দেখা গেল যে এটা চলে আসলো যে IEEE কি, এটা সম্পর্কে তুমি বলো 2 মার্কের জন্য, তাহলে ওইটার অ্যান্সার কিভাবে লিখবা সেটাও আমি তোমাকে এখানে দিয়ে দিছি। IEEE এর ফুল ফর্ম হলো ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। তো এর ফুল ফর্মটা একটু মনে রাখো, এখান থেকে তোমার এমসিকিউতে চলে আসে বা মাঝে মাঝে 1 মার্কের প্রশ্নে আসে। তো এটা ব্যাখ্যাটা আমরা একটু জানি। তো IEEE হলো বিশ্বের একটি বড় প্রযুক্তি সংস্থা। তার মানে এই যে IEEE এর কথা বললাম, এটা হলো বিশ্বের একটা বড় প্রযুক্তি সংস্থা যারা কম্পিউটার, ইন্টারনেট এবং ইলেকট্রনিক প্রযুক্তির জন্য বিভিন্ন নিয়ম এবং মান কি করে, তৈরি করে। তাহলে ওই সংস্থাটা কি করছে, ব্লুটুথের মান দিছে হলো তোমার কি 802.15। তাহলে ওই সংস্থাটা যখন ব্লুটুথকে এই মানটা দিছে বা এই স্ট্যান্ডার্ডটা সেট করে দিচ্ছে যে ব্লুটুথ মানে হলো এই মানটা দিয়েই আমাদের ওয়ার্ল্ডের যে কোনো, এই পুরো পৃথিবীর যে কোনো কান্ট্রি বা যে কোনো জায়গায় এই মানটা দিয়ে ব্লুটুথটাকে কি করা হয়, চেনা হয় বা আখ্যায়িত করা হয়। তাহলে এইভাবে এই জিনিসটা আসছে। তাহলে এর পরবর্তীতে আমরা পড়ি যে এই সংস্থার তৈরি করার নিয়ম মেনে বিভিন্ন ডিভাইস ও প্রযুক্তি তৈরি করা হয়। তাই ওয়াইফাই, ওয়াইম্যাক্স, ব্লুটুথ এর মতো অনেক প্রযুক্তির স্ট্যান্ডার্ড নির্ধারণে তোমার IEEE গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঠিক আছে, তাহলে এখন কথা হলো এই যে তোমার IEEE যে মানটা দিল, এই মানটা দেওয়ার উদ্দেশ্যটা কি, এই মানটা কেন দিল তারা, সেটা সম্পর্কে আমরা একটু জানি। ঠিক আছে,
তো এই নিয়ম বা মান বা এই যে স্ট্যান্ডার্ড, এটা তৈরি করার উদ্দেশ্যটা হলো যে সব কোম্পানির তৈরি ডিভাইস যেন একই নিয়ম মেনে কাজ করে এবং একে অপরের সাথে সহজে সংযোগ স্থাপন করতে পারে। এতে বিভিন্ন দেশের বা কোম্পানির প্রযুক্তি ব্যবহার করতে ব্যবহারকারীদের কোনো সমস্যা হয় না। তাহলে এখন কিন্তু তোমরা বুঝতে পারলে যে IEEE কেন এই ধরনের মানগুলা, এই যে আমাদের বিভিন্ন প্রযুক্তি, আমি তো তোমাকে 3টা প্রযুক্তি বলতেছি, এছাড়াও আরো কত রকমের ওয়্যারলেস প্রযুক্তি আছে, সবারই ওয়্যারলেস ছাড়া আরো বিভিন্ন কম্পিউটার সম্পর্কগত ডিভাইসগত যে প্রযুক্তিগুলো আছে, এগুলোকে এই IEEE থেকে কি করা হয়েছে, তাদের প্রত্যেকের এরকম কি করা হয়েছে, নাম্বার দেওয়া হয়েছে। এবং উদ্দেশ্য হলো কি, উদ্দেশ্যটা আমি তোমাকে বললাম যে এখানে প্রধান উদ্দেশ্যটা হলো যে সব কোম্পানির তৈরিকৃত ডিভাইস যেন একই নিয়ম মেনে কাজ করতে পারে। ঠিক আছে, একই নিয়ম মেনে তোমার কি করতে পারে, কাজ করতে পারে এবং একে অপরের সাথে কি করতে পারে, সংযোগ স্থাপন করতে পারে। তো অধ্যায় 2টা পড়ানোর সময় আমাকে একটু নোট টাইপ করে মানে এই টপিকগুলো পড়াতে হচ্ছে, তার কারণটা হলো এখানে অনেক কিছু বলার থাকে এবং অনেক কিছু জানার থাকে। ঠিক আছে, এটা কনসেপ্ট, শুধু কনসেপ্টটা জানলে হচ্ছে না, তোমাকে অনেক কিছু অ্যাকুরেট শিখতে হচ্ছে। এই জন্য আমি তোমাকে এটা নোট মানে নোট আকারে দেওয়ার চেষ্টা করতেছি। ঠিক আছে, তাহলে চলো এর পরবর্তীতে। ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে পিকোনেট বলা হয়। এর আয়তায় সর্বোচ্চ 8টি যন্ত্রের সাথে সিগন্যাল আদান প্রদান করতে পারে। এর মধ্যে একটি মাস্টার ডিভাইস এবং বাকিগুলো স্লেভ ডিভাইস হিসেবে কাজ করে। এই জিনিসটা তোমাদের স্যাররা পড়াইতেই চায় না, বাট এই জিনিসটা থেকে পরীক্ষার প্রশ্ন আসে। ফার্স্ট কথা হলো পিকোনেটটা কাকে বলে সেটা আসে। তাহলে আমরা বুঝতেই পারলাম যে ব্লুটুথের মাধ্যমে যে ছোট ধরনের আমরা নেটওয়ার্ক তৈরি করতেছি, সেই নেটটাকে আমরা বলতেছি হলো পিকোনেট। সংজ্ঞাটা দেওয়া আছে, সুন্দর করে এখান থেকে লিখে দিও। এখন কথা হলো, এই যে পিকোনেটের কথা বললাম, তাহলে পিকোনেট বলতে আমরা বুঝাইতেছি যে ক্ষুদ্র একটা নেটওয়ার্ক ব্যবস্থা তৈরি করতেছি ব্লুটুথের মাধ্যমে। চিন্তা করে দেখো যে তোমার হাতে একটা ফোন আছে, একটু ভালো করে বুঝো, তোমার হাতে মনে করে একটা ফোন আছে। এই ফোনের সাথে তুমি কি করলা, তোমার হেডফোন যেটা আছে ওই হেডফোন কানেক্ট করলা। এই ফোনের সাথে তুমি কি করলা, তোমার ওয়্যারলেস যে ঘড়ি আছে ওই ঘড়ি তুমি কানেক্টেড করলা। এই ফোনের সাথে তুমি কি করলা, তোমার হাতের স্মার্ট ব্যান্ড পড়ো, যেটা দিয়ে তুমি ব্যায়াম ট্যাম করলে ওখানে দেখতে পারো, রেটিং দেখতে পারো, এই জিনিসগুলো কানেক্ট করলা। তাহলে এই যে কানেক্ট করতেছে, কানেক্ট করার মাধ্যমে এখানে একটা নেটওয়ার্ক তৈরি হলো না, এখানে একটা নেটওয়ার্ক তৈরি হইতেছে না, তথ্য যোগাযোগ ব্যবস্থা তৈরি হলো না আমাদের ফোনের সাথে, তোমার হাতে ফোনের সাথে এই ডিভাইসগুলোর। তাহলে এই যে ব্যবস্থাটা বললাম, এই যে ছোট্ট একটা নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে, এটা হলো পিকোনেট। এর ভিতরে ভালো করে বুঝো, 8টা ডিভাইস একটা আরেকটার সাথে তথ্য যোগাযোগ ব্যবস্থা করতে পারে সাধারণত। সেইখানে একটা ডিভাইস থাকে হলো মাস্টার ডিভাইস। একটা ডিভাইস কি থাকে বলছি, মাস্টার ডিভাইস। মাস্টার মানে বুঝতেই পারতেছি সে হলো এখানে প্রধান বা সে হলো এখানে প্রভু টাইপের কথা বলতেছি। তাহলে এই ধরনের নেটওয়ার্কে কি থাকে, তোমার মাস্টার ডিভাইস হলো এই যে ফোনটা। ঠিক আছে, এই ফোনটা হলো তোমার মাস্টার ডিভাইস। ওকে, এবার স্লেভ ডিভাইসের কথা বলছি এখানে আমি। স্লেভ ডিভাইস মানে কি, স্লেভ মানে হলো দাস। ঠিক আছে, যে এই মাস্টারের উপরে নির্ভর করে চলতেছে। এখানে কারা কারা এখানে তোমার মাস্টারের উপর নির্ভর করে চলতেছে, এই যে আমি হেডফোনের কথা বললাম, এই যে আমি ঘড়ির কথা বললাম, এই যে আমি কি বললাম তোমার ব্যান্ডের কথা বললাম, এরা হলো তোমার এই মাস্টারের উপর নির্ভর করে চলতেছে। এরা হলো আমার স্লেভ ডিভাইস। ঠিক আছে, এরা প্রত্যেকে হলো আমাদের কি ডিভাইস, স্লেভ ডিভাইস। কথা বোঝা আসছে? তাহলে এইরকম টোটাল কয়জন থাকতে পারবে একটা পিকোনেটের ভিতরে? সাধারণত থাকে হলো 8 জন। তাহলে আমি কয়জন রাখছি, 4 জন। তাহলে মাস্টার ডিভাইস কয়জন থাকবে, একটাই থাকবে মাস্টার ডিভাইস। ওর সাথে তাহলে আরো কি হইতে পারে, কানেক্ট হইতে পারে, আরো অনেক রকমের প্রোডাক্ট তুমি কানেক্ট করতে পারো। ঠিক আছে, প্রোডাক্ট কানেক্ট করার পরে ইন টোটালে তোমার স্লেভ থাকতেছে কয়টা, স্লেভ থাকতেছে হলো 7টা অ্যাক্টিভ স্লেভ থাকতেছে, আর একটা তোমার কি থাকতেছে, মাস্টার থাকতেছে। ঠিক আছে, এই টোটাল এই 8 জনকে নিয়ে আমাদের এই পিকোনেট সিস্টেমটা তৈরি হয়। তাহলে আশা করি বিষয়টা একবার ক্লিয়ার হয়ে গেছে যে এই পিকোনেটের ভিতরে বা এই টাইপের সিস্টেমের ভিতরে আমাদের একটা হলো মাস্টার ডিভাইস আর আমাদের স্লেভ ডিভাইস কি থাকতে পারে, ইন টোটালে 7টা অ্যাক্টিভ স্লেভ ডিভাইস থাকতে পারে। এখন কথা হলো এইটার বাইরেও আরেকটু পড়া আছে, যেটা আমি একটু পরে বলবো এটা সম্পর্কে। হ্যাঁ, আরেকটু সামনের দিকে যাই আগে। কতগুলো পিকোনেট মিলে আবার একটি স্ক্যাটার নেট গঠিত হতে পারে। ঠিক আছে, তাহলে এটা এমসিকিউতে আসতে পারে যে কতগুলো পিকোনেট মিলে আবার কি তৈরি হয়, একটা স্ক্যাটার নেট তৈরি হতে পারে। তো এরপরে আমরা এখন জানবো হলো ব্লুটুথ এর ব্যবহার ক্ষেত্রগুলো কোথায় কোথায় আমরা ব্যবহার করি। সবাই জানি, তাও একটু মানে জানার চেষ্টা করবো, তার কারণটা হলো আমাদের উদ্দীপকে দিয়ে দেয় মাঝে মাঝে। তো মোবাইল থেকে হেডফোন বা ইয়ারফোনে অডিও গান শোনা, মোবাইল ও ল্যাপটপের মধ্যে ফাইল আদান প্রদান, ওয়্যারলেস কিবোর্ড ও মাউস ব্যবহার, তারপরে ব্লুটুথ স্পিকার দিয়ে গান শোনা, স্মার্ট ওয়াচ বা ফিটনেস ব্যান্ড সংযোগ করা, গাড়ির অডিও সিস্টেমের সাথে মোবাইল সংযোগ করা, প্রিন্টারের সাথে তার ছাড়া সংযোগ করা, গেম কন্ট্রোলার সংযোগ করা, স্মার্ট হোম ডিভাইস নিয়ন্ত্রণ করা, জিপিএস রিসিভার, বারকোড স্ক্যান, ইন্ডাস্ট্রিয়াল ও মেডিকেল ডিভাইসের সেন্সরের সাথে যোগাযোগ ইত্যাদি, এই সকল ক্ষেত্রে আমাদের ব্লুটুথ ব্যবহার হয়ে থাকে। এইবার আসি হলো ব্লুটুথের সুবিধা বা বৈশিষ্ট্য। আমি তোমাকে প্রথমেই বলি যে আমি তোমার জন্য এই টপিকের এই যে প্রযুক্তিগুলো পড়াবো, ঠিক আছে, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, এদের তোমার বইতে সুবিধা পাবা আলাদা, তারপর বৈশিষ্ট্য পাবা আলাদা, আবার অসুবিধা পাবা। আমি অসুবিধা রাখতেছি না, তার কারণটা হলো আমাদের বোর্ড সাপেক্ষে এটা
একবারে লেস ইম্পর্টেন্ট এবং কখনো আসতে এখন পর্যন্ত দেখা যায় না, সামনে যদি দেখা যায় তো যেতে পারে। তো এটা একবার লেস ইম্পর্টেন্ট বলে আমি অসুবিধাটা রাখতেছি না। তবে আমি তোমার জন্য এই প্রযুক্তিগুলোর তোমার সুবিধা এবং বৈশিষ্ট্য এই দুইটাকে কম্বাইন করে এমনভাবে এই নোটটা সাজাইছি যে তোমার যদি সুবিধা চাই বা আলোচনা করতে হয় তুমি এই জিনিসগুলো দিতে পারবা, আবার যদি বৈশিষ্ট্য আকারে বলে যে বৈশিষ্ট্য লেখো তখনও তুমি এই জিনিসগুলো দিতে পারবা। এমনভাবে বাছাই করে এই জিনিসগুলো নেওয়া হয়েছে এবং এমন ফরম্যাটে লেখা হয়েছে। তো এখানে সবকিছুই আছে, ইনশাল্লাহ তুমি এটা ফলো করতে পারো, ঠিক আছে। এরপরে যদি তুমি অসুবিধা পড়তে চাও করতে পারো, তাহলে এখানে সুবিধা এবং তোমার বৈশিষ্ট্য দুইটাই এখানে আছে। হ্যাঁ, তাহলে এখন ব্লুটুথ এর বৈশিষ্ট্য সমূহ বা সুবিধা, ঠিক আছে। এক, ব্লুটুথ এর ফ্রিকোয়েন্সি ব্যান্ড হলো তোমার 2.45 গিগাহার্টজ, এর ব্যাপ্তি 3 থেকে 10 মিটার। তোমার কিছু রাইটারে বই বলে যে ব্লুটুথের যদি আপডেট ভার্সন হয় বা আমাদের ডিভাইসটা পাওয়ারফুল হয় তাহলে 100 মিটার পর্যন্ত তোমার সার্ভিস দিতে পারে। তো এই জন্য এটা আমি এখানে দিয়ে রাখছি আর কি। তো এটি প্যান এর ওয়্যারলেস ভিত্তিক নেটওয়ার্ক, অর্থাৎ ডাব্লিউ প্যান। তো এই ডাব্লিউ প্যান বলতে বোঝায় হলো ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে, সহজ করে বলে দিলাম। এরপরে হলো ব্লুটুথ হলো তোমার মাস্টার স্লেভ কাঠামো সহ একটি প্যাকেট ভিত্তিক প্রোটোকল। একটু আগে বুঝালাম যে মাস্টার স্লেভ দিয়ে একটা কমপ্লিট প্যাকেট ভিত্তিক একটা প্রোটোকল বা নেটওয়ার্ক ব্যবস্থা। একটি পিকোনেটে মোট 255টি স্লেভ নোড থাকে, তবে 60টি স্লেভের সাথে যোগাযোগ রক্ষা করে এবং অবশিষ্ট নোড তোমার নোডগুলো নিষ্ক্রিয় অবস্থায় থাকে। একটু আগে আমি বলছি যে আরেকটু পড়া বাকি আছে, মানে আরেকটু বলবো এই পিকোনেট সম্পর্কে। তো এখানে তুমি দেখো যে বলছি একটা পিকোনেটের ভিতরে মোট তোমার 255টা কি থাকে, স্লেভ নোড তোমার কি থাকতে পারে, থাকে। তবে সেখানে 60টা হলো অ্যাক্টিভ, কিছু বইতে 8টা আছে, ওটা আংশিক ভুল, 7টা হবে। স্লেভ নোড কয়টা অ্যাক্টিভ, যদি এমসিকিউতে আসে ভালো করে মাথায় রেখো, 7টা স্লেভ নোড মানে স্লেভ নোড অ্যাক্টিভ থাকে। তার মানে সহজ কথায়, যদিও এই জিনিসটা এরকম না, বাট আমি তোমাকে বোঝানোর জন্য বলতেছি জাস্ট তোমাকে সহজভাবে, যে এই যে মাস্টার ডিভাইস আছে ও তো নিজে একটা ডিভাইস, ও তো নিজে একটা মাস্টার ডিভাইস, ঠিক আছে। একটা পিকোনেটের ভিতরে কয়জন থাকে, পিকোনেটের ভিতরে 8 জনের ভিতরে কমিউনিকেশনটা হয় এখানে, ঠিক আছে। তাহলে এখানে ও তো নিজে একজন, তাহলে ও হলো মাস্টার, ও তাহলে কয়জন স্লেভের সাথে কি করতে পারতেছে, কানেকশন করতে পারতেছে, একটু আগে বলছি 7 জনের সাথে, কিন্তু ওর ভিতরে ইন টোটালে 255টা তোমার স্লেভ নোডের সাথে কমিউনিকেশন করার মতো টোটাল ক্ষমতা থাকে হলো একটা পিকোনেটে। টোটাল ক্ষমতা থাকে, বলছি ক্ষমতা থাকে, কিন্তু সমস্যা হলো একসাথে 255 জনের সাথে কমিউনিকেশন করতে পারে না, ঠিক আছে। একসাথে কয়জনের সাথে কমিউনিকেশন করতে পারে বা একসাথে তোমার কাজ করতে পারে কয়জনের সাথে, সেটা হলো 7টা স্লেভ নোডের সাথে। তাহলে যদি তোমার কখনো তোমার এমসিকিউতে বলে যে সর্বোচ্চ কয়টা স্লেভ নোড থাকতে পারে একটা পিকোনেটের ভিতরে সর্বোচ্চ, তাহলে তুমি বলতে পারো, যদি অপশনে 255টা থাকে তাহলে তুমি দিতে পারো। কিন্তু তোমাকে যদি এমসিকিউতে বলে কয়টা অ্যাক্টিভ স্লেভ মানে স্লেভ নোড থাকে, কয়টা অ্যাক্টিভ স্লেভ নোড থাকে, তাহলে তখন তুমি বলবা 7টা। তাহলে একবারে ক্লিয়ার করে ব্যাপারটা মাথায় রেখে দিও যে অ্যাক্টিভ স্লেভ নোডের কথা বললে এখানে 7টার কথা আমরা বলবো, ঠিক আছে। এবং এই 7টা স্লেভ নোডের সাথে কি করা হয়, এখানে যোগাযোগ স্থাপন করে, এবং বাকি যেই যোগাযোগ করার ক্ষমতা যে বললাম যে আরো আছে, ওগুলো সবগুলা তোমার কি থাকে, নিষ্ক্রিয় থাকে, ঠিক আছে। একই সময়ে একই একটা নেটওয়ার্কে 7 জনের সাথে মানে যোগাযোগ করতে পারে, বাকি ক্ষমতা থাকলে ওগুলো কি থাকে, নিষ্ক্রিয় থাকে। তাহলে সর্বোচ্চ কয়টা থাকতে পারে যদি বলে, তাহলে হলো 255টা স্লেভ নোড থাকতে পারে সর্বোচ্চ। তবে একই সময় অ্যাক্টিভ স্লেভ মানে স্লেভ নোড কয়টা থাকে, সেটা হলো 7টা। দুইটা ভিতরে প্যাচ লাগাই দিও না, কয়বার বললাম। তাহলে আবারও বলতেছি যে তবে 7টি স্লেভ নোডের সাথে যোগাযোগ রক্ষা করে এবং অবশিষ্ট নোডগুলো নিষ্ক্রিয় অবস্থায় থাকে। এরপরে 6 নম্বরে হলো যে ব্লুটুথের ক্ষেত্রে কনফিগারের ঝামেলা নেই এবং বিদ্যুৎ খরচও কম। 7 নম্বরে হলো ডিভাইসগুলোর মধ্যে কোনো বাধা থাকলেও যোগাযোগের ক্ষেত্রে তেমন কোনো অসুবিধা হয় না। 8 নম্বরে হলো নেটওয়ার্ক ব্যবহারকারীর নিয়ন্ত্রণের জন্য পাসওয়ার্ড ব্যবহার করা যায়। এখানে পাসওয়ার্ড মানে একবার বড় ধরনের পাসওয়ার্ডের কথা বলতেছে না, ওই ছোট ধরনের পিন টাইপের পাসওয়ার্ড, ঠিক আছে। দুইটা ডিভাইসের ভিতরে পেয়ার করার সময় দেখা গেল যে ছোট 1 2 3 4 টাইপের একটা পিন দিলাম এটার ভিতরে এবং আরেকটা ডিভাইসের ভিতরে, দেন ওটা দুজন পেয়ার হয়ে গেল। ব্লুটুথে পেয়ার হয়ে গেলে পরবর্তীতে আর কি করতে হয় না, কানেক্ট করতে হয় না, অটোমেটিক কি করে দুজনের ভিতরে তথ্য লেনদেন করা যায়। যদিও তোমরা এখন ব্লুটুথটা তেমন ব্যবহার করো না, এই ওয়্যারলেস ডিভাইসগুলো খালি ব্যবহার করো। তো একটা পিন সিস্টেম আর কি আছে, অনেক আগে ছিল, এখনো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আর কি। যেটা হলো পিন পাসওয়ার্ডটা, ছোট ধরনের পাসওয়ার্ডের কথা বলছে, হ্যাঁ। তো পেয়ারিং করার ক্ষেত্রে এটা কাজ করে। এরপর 9 নম্বরে বলছে হলো ব্যান্ডউইথ হলো তোমার 0.72 MBps থেকে 25 MBps হয়ে থাকে। এটা তোমাদের বোর্ড বই থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এটা বলছে, এই জন্য তোমার বৈশিষ্ট্যতে এটা বলছে। আর সাধারণত অ্যাভারেজ বলতে গেলে মানে নর্মালি ম্যাক্সিমাম ব্লুটুথের সেক্টরে দেখা যায় 1 MBps পর্যন্ত তার পাওয়ার থাকে, ওই জন্য আগে ওইটা বলছি। তো আমাদের এই যে ব্লুটুথ, এই কটা জিনিস আমরা একটু ভালোভাবে কি করব, খেয়াল রাখবো, প্রত্যেকটা জিনিস এখানে লিখে দিচ্ছি। এখন আমরা জানবো হলো ওয়াইফাই সম্পর্কে। ওয়াইফাই এর সম্পূর্ণ রূপ বা ফুল ফর্ম হলো ওয়্যারলেস ফাইডেলিটি। শব্দের সংক্ষিপ্ত রূপটি হলো তোমার কি, ওয়াইফাই। এটি বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় উচ্চগতি সম্পন্ন ওয়্যারলেস প্রযুক্তি, যা ল্যান লোকাল
এরিয়া নেটওয়ার্ক এর একটি ওয়্যারলেস ব্যবস্থা। ল্যান, LAN, ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে? একটা ক্ষুদ্র, মোটামুটি একটা ছোট সাইজের এলাকা ভিত্তিক বা একটা শিক্ষা প্রতিষ্ঠান বলো বা একটা অফিস বলো বা একটা বিল্ডিং বলো, এদের ভিতরে কমিউনিকেশনের জন্য এই টাইপের জায়গার ভিতরে কমিউনিকেশন, ডিভাইসের ভিতরে কমিউনিকেশনের জন্য এই তোমার ওয়াইফাই ব্যবস্থাটা খুব ভালো ব্যবস্থা, ঠিক আছে? এই ল্যান সম্পর্কে ইনশাল্লাহ তোমরা ক্লাসে, মানে ভবিষ্যৎ যে ক্লাসে দিব বলছো ওইখানে ইনশাল্লাহ পাবা, ঠিক আছে? এর সাহায্যে পোর্টেবল বা বহনযোগ্য ডিভাইসকে সহজে ইন্টারনেটের সাথে যুক্ত করা যায়। ওয়াইফাই শব্দটি ওয়াইফাই অ্যালায়েন্স নামীয় স্বত্বাধিকারী সংস্থার নির্ধারিত ট্রেডমার্ক। এটা একটা এমসিকিউ, একটু মানে মাথায় রেখো আর কি। ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.11। তাহলে একটু এটা মনে রাখতে হবে, ওর স্ট্যান্ডার্ড হলো এইটা, ঠিক আছে? যা একটি ওয়্যারলেস বা তারবিহীন ল্যান স্ট্যান্ডার্ড। তার মানে ল্যান টাইপের যে যোগাযোগ আছে ওর স্ট্যান্ডার্ড ল্যান টাইপের, একটু আগে বললাম লোকাল এরিয়া নেটওয়ার্ক টাইপের যে যোগাযোগ করার ব্যবস্থাটা আছে, এই ধরনের ব্যবস্থাটার স্ট্যান্ডার্ড মান, মানে আমাদের ওই যে প্রযুক্তিগত যে সংস্থাটা আছে ওরা এই টাইপের যোগাযোগ ব্যবস্থার মান দিচ্ছে হলো তোমার 802.11, ঠিক আছে? একটু মাথায় রাখো। তো এটি সাধারণত 2.4 থেকে 5 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে কাজ করে এবং এর কভারেজ এরিয়া হলো 50 থেকে 300 মিটার পর্যন্ত বিস্তৃত। ওয়াইফাই নেটওয়ার্কভুক্ত এলাকা বা অঞ্চল ওয়াইফাই হটস্পট নামেও পরিচিত। এরপরে আমরা জানার চেষ্টা করব হলো ওয়াইফাই এর ব্যবহার ক্ষেত্রগুলো। একটু তাকায় দেখো, সাইডে এটারও কি দেওয়া আছে, তোমার সিম্বল দেওয়া আছে, সিম্বলগুলো একটু মনে রাখতে হবে, হ্যাঁ? তো বাড়িতে ইন্টারনেট ব্যবহার করা, স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট সংযোগ দেওয়া, অফিসে একাধিক কম্পিউটারকে নেটওয়ার্কের যুক্ত করা, মোবাইল ও ল্যাপটপে ইন্টারনেট ব্যবহার করা, হোটেল ও রেস্টুরেন্টের গ্রাহকদের ইন্টারনেট সুবিধা দেওয়া, বিমানবন্দর ও রেল স্টেশনে পাবলিক ইন্টারনেট সেবা দেওয়া, অনলাইন ক্লাস ও ভিডিও কনফারেন্স করা, স্মার্ট টিভি বা আইপি ভিত্তিক টিভির তোমার ব্যবহার করা, তারপরে স্মার্ট হোম ডিভাইস যেগুলো আছে যেমন সিসিটিভি ক্যামেরা, তারপরে তোমার স্মার্ট লাইট, এগুলোর ভিতরে এগুলো নিয়ন্ত্রণ করা আর কি, মোবাইল হটস্পটের মাধ্যমে অন্য ডিভাইসে ইন্টারনেট শেয়ার করা। তাহলে এই সকল কাজে তোমার কি থাকে, তোমার ওয়াইফাই ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এখন আমরা আবার এটার বৈশিষ্ট্য এবং সুবিধাটা জানবো, একটু ভালো মতো খেয়াল রাখতে হবে। কভারেজ এরিয়া হলো এটার কত, 50 থেকে 300 মিটার পর্যন্ত বিস্তৃত। তারপর 2 নম্বরে হলো ফ্রিকোয়েন্সি ব্যান্ড হলো 2.4 থেকে 5 গিগাহার্টজ। হাফ ডুপ্লেক্সিং মোডে কাজ করে, এটা মনে রাখতে হবে যে ওয়াইফাইটা হাফ ডুপ্লেক্সিং মোডে কাজ করে। ব্যান্ডউইথ হলো 10 থেকে 50 MBPS হয়ে থাকে। তোমাদের বোর্ড বই সাপেক্ষে বলে যে 11 থেকে তোমার 1300 MBPS পর্যন্ত, দুইটা একটু মনে রাখতে হবে, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে স্যাররা দেখা যায় বোর্ডের স্যাররা এমসিকিউ দিলে বোর্ড বইটা ফলো করে। এটি একটি তারবিহীন লোকাল এরিয়া নেটওয়ার্ক, WLAN। WLAN মানে কি? WLAN মানে হলো ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে? তাহলে এটা একটা WLAN টাইপের ব্যবস্থা। এরপর 6 নম্বরে হলো তোমার নেটওয়ার্কে সহজে নতুন ব্যবহারকারী যুক্ত করে নেটওয়ার্কের পরিধি বাড়ানো যায়। তোমরা কিন্তু ওয়াইফাইয়ের ভিতরে দেখো, ওয়াইফাইটাই তোমরা ব্যবহার করো, বাসার যে ওয়াইফাইটা, কেউ আসলে তোমার বাসার ওয়াইফাইয়ের সাথে কি হয়ে যেতেছে, পাসওয়ার্ড দিয়ে কানেকশন দিয়ে সে ঢুকে যাচ্ছে। তো ঢুকে গেলে তোমার কি হলো, নেটওয়ার্কটা আরো বড় হলো। আগে থেকে তোমার 10টা ডিভাইস কানেক্ট ছিল, আরো একজন ডিভাইস কানেক্ট হলো। এটা তোমার বাসার কথা বললাম, অফিসে কিন্তু এরকম অহরহ কানেকশন হইতেই আছে। আরো একটা ক্ষুদ্র জায়গা, একটা ছোট বিল্ডিং টাইপের ব্যবস্থায় যদি তুমি এই ধরনের নেটওয়ার্ক করো, ওইখানেও কিন্তু নতুন নতুন ডিভাইস তোমার ওয়াইফাইয়ের ভিতরে কানেক্টেড করলে নেটওয়ার্কের পরিধি কি হচ্ছে, বাড়তেই আছে, ঠিক আছে? তাহলে এর পরবর্তীতে বলছে হলো যে ওয়াইফাই নেটওয়ার্কের জন্য সরকারি অনুমোদনের প্রয়োজন পড়ে না। এই ধরনের নেটওয়ার্ক তুমি বানাচ্ছ, তুমি যে কোনো জায়গায় বানাতে পারো, এটার জন্য সরকারি কোনো অনুমোদন নিতে হয় না। এই জিনিসটা একটু ভালো করে মাথায় রেখো, কারণ এই লাইনটা দিয়েও বর্তমানে আমাদের উদ্দীপক আসতেছে, ঠিক আছে? তাহলে এই নেটওয়ার্কে কি, তোমার ওয়াইফাই নেটওয়ার্কের জন্য সরকারি অনুমোদনের প্রয়োজন পড়ে না, ঠিক আছে? এর পরবর্তীতে হলো তোমার নেটওয়ার্কের জন্য কোনো ধরনের কেবলিং এর প্রয়োজন পড়ে না। ওয়াইফাই পর্যন্ত আমাদের যে মাধ্যম আছে ওই পর্যন্ত আমরা কি করি, কেবল দিয়ে কানেক্ট করে দিই। এর পরবর্তীতে তার সাথে ডিভাইস কানেক্টেড করার জন্য আমাদের কি দরকার পড়ে না, কোনো কেবলের দরকার পড়ে না। এইবার আমরা জানার চেষ্টা করব হলো ওয়াইম্যাক্স সম্পর্কে, এবং এই প্রযুক্তি সম্পর্কে তোমরা একটু কম জানো, তার কারণটা হলো এটার ব্যবহার তোমরা তেমন একটা দেখো নাই। তো এটা সম্পর্কে আমি আস্তে আস্তে বুঝাই দিচ্ছি, একটু মাথাটা ক্লিয়ার রাখো, আমি উদাহরণ দিয়েও বুঝাই দিব, প্যারা লাগবে না, ঠিক আছে? ওয়াইম্যাক্স, ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওয়াইম্যাক্স। এটা এমসিকিউ এবং 1 মার্কের জন্য ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। সাধারণত 2 থেকে 66 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে কাজ করে এবং 80 MBps থেকে 1 GB পার সেকেন্ড পর্যন্ত গতিতে ডেটা ট্রান্সফার প্রদানে সক্ষম। এই প্রযুক্তিতে একটি একক বেস স্টেশনের মাধ্যমে বিশাল ভৌগোলিক এলাকার হাজার হাজার ব্যবহারকারীকে ওয়্যারলেস ইন্টারনেট সুবিধা দেওয়া যায়। তো এখানে একটা বেস স্টেশনের উপর নির্ভর করে কাজ করা হয়, তো এই পুরো প্রসেসটা ঘটে আর কি। তো এটা সম্পর্কে আমি একটু পরে উদাহরণ দিয়ে কথা বলবো, তো আমি একটু সামনে পড়াই তারপরে বলতেছি, হ্যাঁ? ওয়্যারলেস হওয়ায় পোর্টেবিলিটির সুবিধা পাওয়া যায় এবং রিসিভার সহজে বহনযোগ্য। তাহলে এখানে একটা জিনিস বুঝলাম যে আমাদের এখানে বেস স্টেশন নামে একটা জিনিস আছে, আরেকটা হলো রিসিভার টাইপের কিছু একটা আছে, যেটা একটু পরে আমরা জানবো, হ্যাঁ? বিভিন্ন ধরনের ডিভাইসের মধ্যে শহরে এবং গ্রামে পোর্টেবল ব্রডব্যান্ড সংযোগ
প্রদান করে থাকে। আর ওয়াইম্যাক্স নেটওয়ার্ক মানে ব্যবহারের জন্য কর্তৃপক্ষের অনুমোদন বা সরকারি অনুমোদনের প্রয়োজন দরকার হয়। অনেক বিস্তৃত নেটওয়ার্ক হওয়ায় অন্যান্য নেটওয়ার্কের তুলনায় এটা অনেক ব্যয়বহুল এবং এর রক্ষণাবেক্ষণ খরচ অনেক বেশি। ওয়াইম্যাক্সের স্ট্যান্ডার্ড হলো IEEE 802.16। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ম্যান টাইপের নেটওয়ার্কে ওয়াইম্যাক্স বেশি ব্যবহৃত হয়। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, যেটার সংক্ষিপ্ত রূপ হলো MAN। এখন কথা হলো, এই যে ম্যান বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এটা বলতে কি বোঝায়? তুমি যদি একটা মোটামুটি বড় টাইপের এলাকা বা একটা শহরের ভিতরে, পুরো একটা শহরের ভিতরে একটা তুমি কি করতেছো, তোমার কমিউনিকেশন ব্যবস্থা মানে নেটওয়ার্কের মাধ্যমে কমিউনিকেশন ব্যবস্থা তৈরি করতে চাচ্ছ। একটা কি বলছি, এলাকা বা শহরের পুরাটার ভিতরে তুমি কি করতে চাচ্ছ, এই ধরনের কমিউনিকেশন ব্যবস্থা তৈরি করতে চাচ্ছ। তাহলে এই টাইপের কাজগুলো করার সময়, শহর ভিত্তিক নেটওয়ার্ক ব্যবস্থা তৈরি করার সময় সাধারণত আমাদের এই ওয়াইম্যাক্স টাইপের প্রযুক্তি বেশি ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে? তো ওয়াইম্যাক্স পদ্ধতির প্রধান দুইটি অংশ আছে। এই ওয়াইম্যাক্স এর যেই আমরা কথা বলতেছি, এটা যে কাজ করে, এই কাজ করার সিস্টেমে দুইটা অংশ আছে প্রযুক্তির ভিতরে। ঠিক আছে? এক, সেটা হলো বেজ স্টেশন, আর দুই হলো ওয়াইম্যাক্স রিসিভার। এখন এটা সম্পর্কে আমি তোমাকে ক্লিয়ার ধারণা দিয়ে দিই। বেজ স্টেশন, আমি তোমাকে স্যার একটা ছবি দিয়েছি, দেখো আলাদা করে। এই ছবিটা দিয়ে তুমি ভালো করে বুঝতে পারবা যে এইখানে যে পড়াটা আছে, পড়া সাইডে দিয়ে রাখছি। বেজ স্টেশন, বেজ স্টেশন হলো ওয়াইম্যাক্স এর মূল টাওয়ার বা কেন্দ্র। এটি ইনডোর ডিভাইস ও আউটডোর টাওয়ার নিয়ে গঠিত। এখান থেকে ইন্টারনেট সিগন্যাল পাঠানো হয় এবং প্রতিটি বেজ স্টেশন কভারেজ এরিয়া হলো 10 থেকে 50 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। তার মানে আমি একটু আগে বললাম যে আমাদের এই ওয়্যারলেস তোমার যে ওয়াইম্যাক্স প্রযুক্তির কথা বলতেছি আমরা, এই ওয়াইম্যাক্স প্রযুক্তির ভিতরে কি বলছি আমরা, মূল দুটো অংশ আছে, যার ভিতরে একটা হলো বেজ স্টেশন। আর এই বেজ স্টেশনটা কি, এটা কিন্তু এই টাইপের জিনিসটা কিন্তু তুমি তোমার আশেপাশে দেখতে পাও। তোমরা কিন্তু তোমাদের বারান্দা দিয়ে বা ছাদে উঠলে দেখতে পাও যে আশেপাশে ছাদের উপরে অনেক দূরে দূরে তোমার কি আছে, কিছু ছাদের উপরে টাওয়ার দেওয়া আছে। তোমরা বলো যে এটা বাংলালিংকের টাওয়ার, এয়ারটেলের টাওয়ার বা গ্রামীণের টাওয়ার, বিভিন্ন কিছু বলো। তো ওই যে টাওয়ারের যে কনসেপ্টটা, ওইটাই আমাদের এই কনসেপ্টটাই হলো ওইটা। ঠিক আছে? এখানে কনসেপ্টটার মিল আছে। তো এখানে কি হয় দেখো, এখানে হলো ওয়্যারলেস আমরা কি করতেছি, তুমি একবার তাকায় দেখো, এখানে বলছে 10 থেকে 50 কিলোমিটার এরিয়া পর্যন্ত এই জিনিসটা কভার করতে পারে। ঠিক আছে? তার মানে এখানে আমরা কি করি, ওই একইভাবে কোনো একটা বিল্ডিং এর উপরে আমরা খোলা জায়গা অথবা বিল্ডিং এর উপরে এটা টাওয়ারগুলো বসায়। তো বসানো হইলো কোনো একটা বিল্ডিং এর টপে, এটা বসানো হলো। বসানোর পরে তোমরা দেখো যে এই যে টাওয়ারের নিচে একটা রুম থাকে। এই রুমের ভিতরে আমাদের কম্পিউটার সিস্টেম থেকে শুরু করে আমাদের যাবতীয় যেই ভারী বা তোমার ব্যয়বহুল যন্ত্রগুলো আছে এখানে সেট করা হয়। আর উপরে আমাদের টাওয়ারটা থাকে, এই টাওয়ারটার মাধ্যমে আমাদের কভারেজ এরিয়ায় নেটওয়ার্কের ব্যবস্থা করে দেওয়া হয়। তাহলে এটা হলো আমাদের ইনডোর সাইডটা এবং বাইরে এটা হলো আমাদের টাওয়ারটা। এটা আমি এখানে বলছি। ঠিক আছে? ইনডোর সাইড এবং টাওয়ারটা মিলে এটা তৈরি হয়, বেজ স্টেশন তৈরি হয়। তো এখন কথা হলো, এইটা আমরা যে স্থাপন করব, এটার কারণটা কি? এটা কারণটা হলো, এইটা আমাদের কি করবে, একটা বিরাট এলাকা 10 থেকে 50 কিলোমিটার এলাকা কি করবে, ও কভার করবে। 10 থেকে, জাস্ট আমি একটু আঁকার ট্রাই করতেছি যে আমাদের এত বড় একটা এরিয়া, যে এটা আমাদের কি করতেছে তোমার, ওর মনে করো 10 থেকে 50 কিলোমিটার এরিয়া, যার মাঝখানে আমরা এটাকে কি করছি, স্থাপন করছি, ও এই পর্যন্ত কভার করতেছে। তো এখন কথা হলো, এই যে আমরা টোটাল সেটআপটা বসাইলাম, এই সেটআপটার এই টাওয়ারটা আমাদের এই 10 থেকে 50 কিলোমিটার পর্যন্ত এরিয়া পর্যন্ত ইন্টারনেট ব্যবস্থা দিতে পারবে। এখন কথা হলো, তোমার হাতে যে ডিভাইসটা আছে, ওই ডিভাইসটাকে কি করতে হবে, কোনোভাবে ওই ডিভাইসটাকে এই টাওয়ারের সাথে কি করতে হবে, কানেক্ট করতে হবে। যদি কানেক্ট করতে পারো, তাহলে এই টাওয়ারটা যে ইন্টারনেট ব্যবস্থা তোমাকে দিচ্ছে, তার মাধ্যমে তুমি কি করবা, তথ্য লেনদেন করতে পারবে। এখানে আরো অনেক ডিভাইস থাকতে পারে, এখানে হাজার হাজার শত 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 ডিভাইস থাকতে পারে, যারা সবাই এর সাথে কি হতে পারবে, এই টাওয়ারের সাথে কানেক্ট হতে পারবে। তাহলে এই যে টাওয়ারের সাথে কানেক্ট হবে, এই টাওয়ারের সেটআপটাকে আমরা বলতেছি বেজ স্টেশন। এইবার আমরা একটা টপিক নিয়ে পড়বো, তার নাম হলো ওয়াইম্যাক্স রিসিভার। আমাদের একটা স্পেশাল সাধারণত যন্ত্র লাগে, কিছু আমাদের ডিভাইস থাকে যাদের ভিতরে এই রিসিভারটা বসানোই থাকে। এটা কিন্তু আমাদের এই ওয়াইম্যাক্স এর ব্যবহার দেখা যেত আজ থেকে আরো প্রায় 15 থেকে 20 বছর আগে। ঠিক আছে? তখন আমরা বিভিন্ন ওয়াইম্যাক্স এর প্রোডাক্ট, মানে ইন্টারনেট চালানোর জন্য আমরা বাংলালাইন থেকে শুরু করে বিভিন্ন ওয়াইম্যাক্স এর তোমার প্রোডাক্ট কিনতাম আর কি, ওটাতে আমরা এই ধরনের কাজগুলো করে থাকতাম। তো তোমরা এটার সাথে ইউজ টু না, তোমাদের বোঝাতে এই জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে, তোমরা তো এখনকার কি বলে ছোট ছোট বাচ্চারা আর কি। তো যেটা বললাম যে রিসিভারটা এখন কি, রিসিভারটা হলো কোনো একটা ডিভাইস যে কি করতে পারবে, এই ওয়্যারলেসের সিগন্যালটা ও রিসিভ করতে পারবে। রিসিভ করে সে কম্পিউটার অথবা আমাদের ইলেকট্রনিক ডিভাইসের ভিতরে ইন্টারনেট লেনদেনের ক্ষমতা প্রদান করবে। কথা বলে আসছে? তাহলে রিসিভার মেশিনটা কি, রিসিভার মেশিনটা হলো এই বেজ স্টেশনের টাওয়ারের সিগন্যালটার সাথে কানেকশন করা দিবে কাকে, আমাদের ডিভাইসগুলোকে। এবার কথা হলো, এই রিসিভার টাইপের মেশিনগুলো কিছু কিছু আমাদের ইলেকট্রনিক ডিভাইস আছে যার ভিতরে আগে থেকে বসানো থাকে, কিছু কিছু একবারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এই রিসিভারের ভিতরে, মানে এই রিসিভার যেটা বলতেছে, এই মেশিনটা যেটা থাকে সেটা হলো মডেম। ঠিক আছে? তাকায় দেখো, এই যে মডেমের ছবি দিচ্ছি।
এই মডেম টাইপের যে ডিভাইসটা দেখতেছো, দেখতে পেন ড্রাইভের মতো, এটা আসলে পেন ড্রাইভ না, এটা ভিতরে সিম স্লটও থাকে। তো এই মডেম টাইপের ডিভাইসটাই হলো সেই ডিভাইস যে এই টাওয়ারের সাথে কানেকশন তৈরি করে এবং ওইখান থেকে ইন্টারনেট ব্যবস্থা দেয় হলো আমাদের ডিভাইসগুলোতে। কথাটা আর একটু গাঠনিকভাবে বলা যেত, বাট বলে তুমি বুঝতে না, এখানে আমি একটু ঘুরায় পেঁচা সহজ করে বলছি, ঠিক আছে? তো এই যে মডেমটা, এটাই হলো তাহলে কি বলছি, এটা হলো আমাদের ওয়াইম্যাক্স রিসিভার, যে কি করে আমাদের এইখান থেকে ওয়াইম্যাক্স সিগন্যাল রিসিভ করে, পরবর্তীতে ও কি করে, আমরা এই ডিভাইসটা যেই যন্ত্রের সাথে বা যে ডিভাইস ইলেকট্রিক ডিভাইসের সাথে কানেক্ট করি, ওই ডিভাইসের সাথে কি হয়ে যায়, আমাদের এই টাওয়ার ভিত্তিক নেটওয়ার্কের যোগাযোগ ব্যবস্থা স্থাপন হয়ে যায়। তার মানে সরাসরি ল্যাপটপটা ওর সাথে কানেকশন পাওয়ার কোনো চান্স নাই, বা ওর ভিতরে কোনো মেকানিজমটা নাই। তাহলে ল্যাপটপটাকে ওর সাথে কানেক্টেড করার জন্য আমার এই ডিভাইসটা লাগবে, কিনতে হবে। তখন আমরা যেই কোম্পানি এই টাওয়ারটা আমার এলাকায় বসাইছে তার সাথে কথা বলবো যে ভাই আমি আপনাদের মাধ্যমে ইন্টারনেটে যুক্ত হতে চাই বা কাজ করতে চাই, আপনারা আমাকে এই ডিভাইসটা, আপনাদের ডিভাইসটা ওরা বিক্রি করে, এটা দেন, কত টাকা দাম, তুমি ওই ডিভাইসটা কিনবা, কেনার পরে মান্থলি প্যাক তাদের থেকে নিতে পারবা যে আমি 1 মাসে এতটুকু ব্যবহার করি, ওই প্যাক নিয়ে তুমি এই ডিভাইসটা তোমার ল্যাপটপে লাগাবা, দেন এই ল্যাপটপের মাধ্যমে এর সাথে কানেক্টেড অবস্থায় তুমি এই কভারেজ এরিয়ার ভিতরে আরামসে ইন্টারনেট চালাতে পারবা, বা এই কোম্পানির যদি আরো কভারেজ এরিয়া থাকে ওইখানে যাও তুমি ইন্টারনেট চালাতে পারবা। মানে 20 বছর আগের, 15-20 বছর আগের একটা কনসেপ্ট, এখনকার যারা একবারে পরিচিত না তাদেরকে আমি বোঝানোর চেষ্টা করতেছি জিনিসটা আসলে কতটা ক্রিটিক্যাল সেটা আমি জানি। কিন্তু তুমি যে বুঝতে পারছো, এটা আমার ভালো লাগলো যে তুমি বুঝতে পারছো, ওই যে বুঝতে পারছো, দেখতে পাচ্ছি আর কি। তো এটা আমার ভালো লাগলো। তাহলে এই যে মেশিন যেটা বললাম, এই যে রিসিভার মেশিন যেটা, ঠিক আছে, ও দেখতে কিসের মতো, ও দেখতে তুমি দেখতেছো যে একটা পেন ড্রাইভের মতো, বাট এটা পেন ড্রাইভ না, আমি বলছি এখানে সিম স্লট থাকে, এবং এই টোটাল মেশিনটা ওর থেকে আমাদের ওয়াইম্যাক্স এর সিগন্যালটা কি করতেছে, তোমার রিসিভ করে ওর সাথে কানেক্টেড হইতেছে। তাহলে এখন যদি আমি কি করি, এটা নিয়ে কি করি, এটা নিয়ে যদি আমি এই যে এখানে বসাই দিই, বসাই তো আর না, এটা আমরা এখানে কি করি, সেট করে দিই, ঠিক আছে? আঁকাটা বগের ঠেং হইতেছে, জাস্ট তোমাদের বোঝানোর ট্রাই করতেছি। তাহলে এটা আমি কি করলাম, ল্যাপটপের পাশে এই মডেমের ছবি দিয়ে রাখছি, এই মডেমটা ওর সাথে লাগাইলাম, দেন আমরা কিছু সেট আপ আছে এটা কমপ্লিট করলাম, সাথে সাথে আমাদের এই ল্যাপটপটা আমাদের এই ওয়াইম্যাক্স এর সিগন্যালটা রিসিভার ক্যাচ করবে, দেন রিসিভার এই ল্যাপটপের সাথে আমাদের কি করবে, এই ওয়াইম্যাক্স টাওয়ারের সাথে বন্ডিং বা মানে তথ্য আদান প্রদান ব্যবস্থাটা সংযোগ স্থাপন করে দিবে, ঠিক আছে? তাহলে এইভাবে আমাদের কাজটা চলে। তো এই ক্ষেত্রে যে তুমি শুধুমাত্র যে ল্যাপটপই কানেক্ট করতে পারবে তা না, এছাড়াও আরো আমাদের স্মার্ট যে ডিভাইসগুলো আছে আরো বিভিন্নভাবে এগুলো কি করা যায়, এটার সাথে কানেক্টেড করা যায়। এই পুরো প্রসেসটাই হলো আমাদের ওয়াইম্যাক্স। তাহলে চিন্তা করে দেখো, আসলে এখানে মূল কনসেপ্টটা হলো যে আমাদের এই যে বেজ স্টেশন আর এই ওয়াইম্যাক্স রিসিভার, এটার মাধ্যমে আমরা একটা 50 কিলোমিটার এরিয়া বা 10 থেকে 50 কিলোমিটার এরিয়া পর্যন্ত কি করলাম, নেটওয়ার্ক কভার করে ফেললাম। দেন আমাদের এই রিসিভারটা যার যার কাছে আছে তারা এর সাথে কানেক্টেড হয়ে ইন্টারনেট ব্যবস্থায় খুব সহজে কি করতে পারতেছে, ব্যবহার করতে পারতেছে। এখন আমি তোমাকে একটা প্রবলেমের কথা বলি যে কেন আমরা এই প্রযুক্তিটা, ওয়াইম্যাক্স প্রযুক্তিটা আমরা আশেপাশে দেখি না, কেন দেখি না? তার কারণটা হলো আমাদের ফোনগুলো দিন দিন আপডেট হচ্ছে, এবং আমাদের যে সিম কোম্পানিগুলো আছে এরা এই টাওয়ারের মাধ্যমে আমাদের আশেপাশে কি করছে, 4G 5G ইন্টারনেট চালানোর ব্যবস্থা করে দিচ্ছে আমাদের, এবং ওয়াইফাইটাও কি হয়ে গেছে, আমাদের একবারে সহজলভ্য হয়ে গেছে। এই জন্য আমাদের এখন কি করতে হয় না, আলাদা করে এরকম কোনো প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে হয় না যে ভাই আপনার মেশিনটা দেন, কিনে আপনার সাথে কি করি, আমি আপনার নেট ব্যবহার করবো। এই জন্য তোমরা এটা দেখতে পাও না। তো ওয়াইম্যাক্স এর ব্যবহার ক্ষেত্রগুলো হলো দূরবর্তী গ্রাম বা দুর্গম এলাকায় ইন্টারনেট সংযোগ দেওয়া, যেখানে ফাইবার বা কেবল পৌঁছানো কঠিন, বড় শিল্প এলাকা বা কলকারখানার নেটওয়ার্ক স্থাপন করা, বিভিন্ন সরকারি বা প্রাইভেট প্রতিষ্ঠানের নিজস্ব যোগাযোগের নেটওয়ার্ক তৈরি করা, দুর্যোগ বা জরুরি পরিস্থিতিতে অস্থায়ী যোগাযোগ ব্যবস্থা তৈরি করা, বড় ক্যাম্পাস বা গবেষণা প্রতিষ্ঠানের দীর্ঘ দূরত্বে ইন্টারনেট সংযোগ দেওয়া, কিছু দেশের ব্যাকআপ ইন্টারনেট নেটওয়ার্ক হিসেবেও এটা ব্যবহার করা হয়। তো ক্ষেত্রগুলো একটু মনে রাখো, তার কারণটা হলো এখান থেকে উদ্দীপকে আসে। তো ওয়াইম্যাক্স এর বৈশিষ্ট্য বা সুবিধাগুলো একটু আমরা আলোচনা করি। তো এটা তোমার কি IEEE তোমার 802.16 স্ট্যান্ডার্ডের তোমার ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, তার মানে বুঝতেই পারলাম যে WMAN মানে ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে? এরপরে হলো কভারেজ এরিয়া হলো 10 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে। 3 নম্বরে বলতে হলো নেটওয়ার্কের জন্য অবশ্যই পর্যাপ্ত ইলেকট্রিক্যাল সাপোর্ট থাকতে হয়, বেজ স্টেশন তো চালাতে হবে, তাই না? তারপরে হলো তোমার সাধারণত 2 থেকে 66 গিগাহার্জ ফ্রিকোয়েন্সিতে কাজ করে, শতাধিক ব্যবহারকারী একক রেজিস্ট্রেশনে ব্যবহার করতে পারে। এই যে আমি বললাম যে এখানে যত ব্যবহারকারী আছে চাইলে সবাই ওর সাথে কি করতে পারবে, এই ওর রেজিস্ট্রেশনের মাধ্যমে, ওর সাথে কানেকশনের মাধ্যমে ইন্টারনেট চালাতে পারবে আর কি, ঠিক আছে? তারপরে বলছে শক্তিশালী এনক্রিপশন থাকায় ডেটা নিরাপত্তা অনেক বেশি, এটার মাধ্যমে তুমি ইন্টারনেট ব্যবহার করলে ডেটা নিরাপত্তাটা অনেক বেশি থাকে। এরপর 7 নম্বরে বলছে হলো অধিকাংশ ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি ব্যান্ডের জন্য সরকার বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমোদন নিতে হয়। তুমি চাইলেই এরকম একটা
তোমার ওয়াইম্যাক্স সেটআপ তুমি একটা জায়গায় বসাই দিতে পারবে না। তার কারণটা তুমি দেখতেই পারতেছো, এটা একটা বিশাল প্রজেক্ট এবং তার সাথে এটা একটা বড় কভারেজ এটা কি করতেছে, তোমার কভার করতেছে। তাহলে এত বড় কাজ করার জন্য অবশ্যই সরকারি সংস্থা অথবা সংশ্লিষ্ট সংস্থা কি করতে হবে, পারমিশন নিতে হয়। একই সাথে তার যুক্ত ও তার বিহীন উভয় নেটওয়ার্কের সুবিধা প্রদান করে। তারপরে হলো তোমার এটা তাহলে দুইটা সাইডে আছে, তার যুক্ত এবং তার বিহীন, দুইভাবে এটা আমাদের ব্যবহার করার সিস্টেম ছিল। এরপর 9 নাম্বার, নেটওয়ার্ক সিগন্যাল নয়েজ কম। 10 নম্বরে বলছে হলো ফুল ডুপ্লেক্স মোড ব্যবহার করা হয়। তাহলে ভালো করে মনে রাখো যে আমাদের এই ওয়াইম্যাক্সটা হলো ফুল ডুপ্লেক্স মোডে কাজ করে, ঠিক আছে। উদ্দীপক আসতে পারে বা এমসিকিউ তো আসতে পারে। এরপর 11 নম্বরে বলছে হলো ব্যান্ডউইথ বা ডেটা ট্রান্সফার রেট কেবল নেটওয়ার্কের থেকে অনেক বেশি। এটা কিন্তু পাওয়ার অনেক ভালো ছিল, হ্যাঁ, তাও আমরা এখন বর্তমানে ব্যবহার করি না যদিও। 12 নম্বরে বলছে হলো ব্যান্ডউইথ 80 এমবিপিএস বা তার অধিক হতে পারে বা হয়ে থাকে, ঠিক আছে। তাহলে এই আমাদের তিনটা টপিক আমরা একবারে পরিষ্কারভাবে জানতে পারলাম, এবং এই তিন টপিকের একবারে মূল যে জিনিসগুলো তোমাকে জানতে হবে সেটা এই বক্সে দেওয়া আছে। এবং আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি যে প্রযুক্তি উন্নয়নের সাথে পরিবর্তনযোগ্য, এখানে যে মানগুলো আছে, এখন যদি প্রযুক্তি উন্নয়ন ঘটে, আরো বেশি আপডেট ফোন আসে, আরো বেশি তোমার এই ব্লুটুথ ওয়াইফাই মানে ওয়াইম্যাক্সের যে ব্যবস্থাটা আছে, এটা যদি আরো আপডেট হয় তাহলে এই মানগুলোর পরিবর্তন হতে পারে। আপাতত তোমাদের জন্য এটা তোমাদের বই সাপেক্ষে এবং বোর্ড সাপেক্ষে এগুলো সলিড, এই জিনিসটা একটু ভালোভাবে মনে রেখো, তবে এটা কখনো মানে ফিউচারে যায় কখনো পরিবর্তন হতে পারে। আলহামদুলিল্লাহ, আমরা প্রযুক্তিগুলো সম্পর্কে একবারে ক্লিয়ার ধারণা পেলাম। তো যেহেতু ক্লাসটা একটু লম্বা হয়ে গেছে, আমি তোমাদের জন্য একটা বোর্ড সলভ করাবো, সেটা হলো ঢাকা বোর্ড 2025। এবং তোমরা যদি এই বক্সটা এবং বৈশিষ্ট্যগুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখো, এই ধরনের উদ্দীপকগুলো আছে তুমি সহজেই ধরতে পারবে, কোনো সমস্যা হবে না। তো ঢাকা বোর্ড 2025 কি বলছে দেখো, জনাব মামুন এলটিই স্ট্যান্ডার্ডে কাজ করে এমন মোবাইল ফোন ব্যবহার করেন। তিনি তার দুটি অফিসের জন্য IEEE 802.11 এবং IEEE 802.16 স্ট্যান্ডার্ড ব্যবহার করেন। তিনি হেড অফিস হতে 60 কিলোমিটার দূরে একটি নতুন অফিস স্থাপন করেন। এখন ঘ নম্বরে বলছে হলো হেড অফিস ও নতুন অফিসের মধ্যে নেটওয়ার্ক সংযোগের ক্ষেত্রে IEEE 802.11 ও IEEE 802.16 এর মধ্যে কোনটা উপযুক্ত হবে বিশ্লেষণ করো। তাহলে আমরা কিন্তু সবার প্রথমেই একবারে ক্লিয়ার হতে পারলাম যে আমাদের বলছে হলো IEEE তোমার 802.11, তার মানে আমাকে কিসের কিসের কথা বলছে, আমার ওয়াইফাই এর কথা বলছে। আর হলো IEEE 802.16, এটা হলো তোমার ওয়াইম্যাক্স এর কথা বলছে। এটা কিন্তু একটা শর্ট ট্রিকও, যে খেয়াল রাখবা যে আমাদের মান আছে তিনটা, একটা হলো 15, একটা 11, একটা হলো 16। এর ভিতরে আমাদের ওয়াইফাই সেটা হলো 802.11 ওয়াই আছে এটাতেও, আর ওয়াই ম্যাক্স এটা হলো 802.16, ঠিক আছে। তাহলে ওয়াই এই ছোট মানটা, আবার ওয়াই ও পাইতেছে তোমার কি WIY, ও পাইতেছে আবার বড় মানটা, মাঝখানে যে 15 সে হলো ব্লুটুথ। এইভাবে একটু মনে রাখলে এটা সবসময় মনে থাকে। তাহলে উদ্দীপক দেখে আমরা বুঝতেই পারতেছি যে আমাদের এখানে তোমার ওয়াইফাই নিয়ে কথা বলছে এবং ওয়াই ম্যাক্স নিয়ে কথা বলছে। তাহলে এবার উদ্দীপকের শেষ লাইনে বলছে যে তিনি হেড অফিস থেকে 60 কিলোমিটার দূরে একটি নতুন অফিস কি করে, স্থাপন করে। এখন হেড অফিস থেকে নতুন অফিসের মধ্যে নেটওয়ার্ক সংযোগের জন্য তোমার 802.11 এবং 802.16 এর মধ্যে কোনটা উপযুক্ত হবে। তাহলে আমরা তো মাত্র বললাম যে আমরা দুইটাই তো ধরতে পারছি, যে তোমার 11 হলো ওয়াইফাই আর তোমার 16 হলো ওয়াই ম্যাক্স। তো ওয়াইফাই এর যে কভারেজ এরিয়াটা ওটা তোমরা দেখতেই পারতেছো, এটা হলো তোমার কি মিটারে, তোমার 50 থেকে 300 মিটার পর্যন্ত ওয়াইফাই এর, ঠিক আছে। এটা সাইডে কিছু লিখে নাই, আর এটা যেহেতু তোমার কিলোমিটার তাই আমরা সাইডে লিখে দিছি ওর। তাহলে ও মাত্র তোমার 50 থেকে 300 মিটার পর্যন্ত তোমার কি করতে পারে, যোগাযোগ স্থাপন করতে পারে। তাহলে আমার হেড অফিস থেকে নতুন অফিসের দূরত্ব হলো 60 কিলোমিটার, তাহলে বুঝতেই পারতেছি এটা তো কিলোমিটারে। এবং আমার প্রযুক্তিও তো এখানে বলা আছে যে এটা হলো তোমার 802.11 আর 16। তার মানে যেহেতু আমরা বুঝতেই পারতেছি যে ওয়াইফাইটা আমাদের এইটুকু এরিয়া, মিটার এর বেশি যাইতে পারতেছে না, কিলোমিটারে। তাহলে আর কে আছে, আমাদের উদ্দীপকে বলা আছে যে 802.16, আরেকজন আছে সে হলো 802.16, ঠিক আছে। তাহলে 802.16 হলো আমাদের কি তোমার ওয়াইম্যাক্স, এবং ওয়াইম্যাক্স হলো তোমার কি 10 থেকে 50 কিলোমিটার পর্যন্ত সাধারণত কি করে, সে তথ্য লেনদেনের ব্যবস্থা করে, ঠিক আছে। তো পর্যায় বিশেষে তুমি যদি তোমার বেজ স্টেশনের পাওয়ারটা আরো বৃদ্ধি করে দাও, সে কি করতে পারবে, আরেকটু দূর পর্যন্ত নিতে পারবে। তাহলে সে এই যে আমাদের এখানে যে কথাটা বলছেন মামুন সাহেব, তো মামুন সাহেব যে প্রযুক্তিটা ব্যবহার করতেছে সেটা হলো 802.16টা এখানে ব্যবহার করতেছে, ঠিক আছে। তার কারণটা হলো তার নতুন অফিস এবং হেড অফিসের মাঝখানে দূরত্ব হলো 60 কিলোমিটার। তো সে কি করছে, একটা ভালো পাওয়ার যুক্ত বেজ স্টেশন ব্যবহার করার মাধ্যমে এই নেটওয়ার্কটা তৈরি করবে, যার কারণে এটা কি করতে পারবে, তোমার 60 কিলোমিটার বা তার উপরে পর্যন্ত কি করতে পারবে, কভারেজ এরিয়া তৈরি করতে পারবে। এটা কখনোই এত বড় পারবে না, এটা একবারে আমাদের ওয়াইম্যাক্স এর তুলনায় ও একবারে ছোট একটা প্রযুক্তি ধরে। তো এটা নিয়ে আমরা আর বলতেছি না। তাহলে আমাদের এখানে বুঝতেই পারলাম যে আমাদের প্রযুক্তিটা হলো তোমার 802.16, মানে ওয়াইম্যাক্স এর কথা এখানে বলতেছে। তাহলে আমরা কিন্তু আগে এইভাবে প্রশ্নটা ধরবো, ধরার পরে আমরা যুক্তি স্থাপন করবো, তারপর এটা সম্পর্কে আলোচনা করব। যখন আমাদের বৈশিষ্ট্য নিয়ে লিখতে বলবে আমরা বৈশিষ্ট্য লিখবো, বা অন্যান্য যে কোনো প্রকার আলোচনা যদি করতে বলে, এমন অনেক প্রশ্ন থাকে যেখানে ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স এর ভিতরে বৈশিষ্ট্যগত তুলনা করো, ঠিক আছে, এরকম আসতে পারে। তখন আমরা এই দুইটার এই যে বৈশিষ্ট্যগুলো শিখছি, এতগুলো করে বৈশিষ্ট্য পড়াইলাম, তখন দুইটা বৈশিষ্ট্য আমরা পাশাপাশি লিখে তখন আমরা তুলনা করে দিব। তো এইভাবে
অনেক প্রশ্ন আসে। তো আমি আশা করি যে আজকের ক্লাসটা যারা একটু মন দিয়ে পড়ছো এবং এটা ফলো করবা, ইনশাআল্লাহ এই টাইপের কোনো প্রশ্নে তোমাদের কোনো সমস্যা হবে না। তোমরা অনেক ভালো করে চর্চা করবা এবং আমার ক্লাসগুলো ভালো মতো ফলো করবা, এবং তোমরা চাইলে আমার পেড ক্লাসগুলো কালেক্ট করে পড়তে পারো। ইনশাআল্লাহ এইচএসসি আইসিটিতে তুমি বস হয়ে যাবা। তাহলে আজকের মতো এই পর্যন্তই। তো তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখার সময় দেখতেই পাও যে আমি কি পরিমাণ পরিশ্রম করি তোমাদের জন্য। অবশ্যই একটু কষ্ট করে লাইকটা দিও, সাথে কমেন্ট করো, তোমাদের বন্ধুদেরকে সাথে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করবা অবশ্যই। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবা। তো তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।